নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এই সময়ে সরকার, দ্যাট মিনস ডক্টর ইউনূস, ইসি, সেনাবাহিনী এবং বিএনপি, ডিপ স্টেটের একটা অংশ, প্রশাসন, এদের মধ্যে একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে, যেটা আমাদের রাজনীতির জন্য এক অশনি সংকেত এবং রাজনীতির আকাশে সুস্পষ্টভাবে আবার কালো মেঘ। রাজনীতি এমনই এক গৌরব বা অনিশ্চয়তার খেলা। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়। দেশটা যখন একটু সামনের দিকে যায়, আবার সে অপশক্তি পিছনের দিকে টেনে নেয়। দর্শক, ডক্টর ইউনূস সিরিয়াসলি 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন চান এবং গণভোটে জয়যুক্ত হোক, এটা চান, এবং এর মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ কায়েম হোক, সংস্কারের একটা বাংলাদেশ হোক, জনগণের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, এটা তিনি সিরিয়াসলি চান। কিন্তু নির্বাচনের মোটামুটি ডক্টর ইউনূসের এই সিস্টেম, নেতৃত্ব, আকাঙ্ক্ষা, ইউনূসের আন্ডারে যেসব প্রতিষ্ঠান আছে, পুরো বাংলাদেশ তো ইউনূসের আন্ডারে, কারণ তিনি সরকার প্রধান, তারা সবাই মেনে নিয়েছিল। কিন্তু এখন শেষের দিকে এসে আবার তারা ষড়যন্ত্র করছে। এখানে দিল্লি সাউথ ব্লক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনপির একটা বিরাট প্রভাব নির্বাচন কমিশনে রয়েছে, আপনারা জানেন। সে নির্বাচন কমিশন এখন বেঁকে বসেছে, ইউনূসের সাথে সংঘাতে যাচ্ছে। এটা ভেরি ডেঞ্জারাস। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়েও আবারও নানান প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে সংগ্রাম, সেই নির্বাচনী প্রক্রিয়ায় সর্বপ্রথম খুন হওয়ার ঘটনা, শহীদ হওয়ার ঘটনা ঘটেছে ওয়াকারের নিজ এলাকায়। মানে ওয়াকারের একটা, এটা তো মিনিমাম একটা হিসাব, তার এলাকাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, তাও কিন্তু পারেনি। শেরপুরে যে জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওইখানে সেনাবাহিনীর দায় আছে, কারণ সেনাবাহিনী জানতো যে সন্ত্রাসীরা এই জায়গায় অপেক্ষা করছে, তারপরও সন্ত্রাসীদের ওখান থেকে ডিসপার্স করেনি, বরং জামাত নেতাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। অতএব এটা পরিকল্পিত কিনা এটা খতিয়ে দেখতে হবে। ইটস ভেরি ডেঞ্জারাস। একই সাথে দর্শক, যেহেতু দিল্লি নড়েচড়ে বসেছে, আমার দেশ এটা স্পষ্ট করেছে, দিল্লি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। তার চেয়ে তো ডেঞ্জারাস, তারেক জিয়া উঠে পড়ে লেগেছেন যাতে গণভোটে জয়যুক্ত হতে না পারে, যাতে না জিতে। কারণ তারেক জিয়া এমনিতেই আলু পেঁয়াজের সংরক্ষণাগার তৈরি করে গণভোট বানচাল করতে চেয়েছিলেন, গণভোটকে ধামাচাপা দিতে চেয়েছিলেন। বিএনপি প্রকাশ্যে গণভোটের বিরোধিতা করেছিল, পরে গণভোট মেনে নিয়েছেন। এখন জাতীয় নির্বাচনের দিন বিএনপি কেন গণভোট চেয়েছে? যাতে এই গণভোটটা খেয়ে দেয়া যায়, গণভোট নিয়ে নতুন কিছু না হতে পারে, এরকম একটা ধান দেয়। কিছুদিন বিএনপি চুপচাপ ছিল, কিন্তু এখন তারেক রহমান ইজ ভেরি সিরিয়াস যে গণভোট না জয়যুক্ত হলে কোনো ঝামেলা নাই, এইসব গণভোট লাথি দিয়ে ফেলে দেওয়া যাবে, কারণ না জয়যুক্ত হয়েছে। তারপরে জুলাই সনদ নিয়ে কেউ যদি মুখ খুলে, তার খবর আছে, এটা তারেকটা করবে যদি ক্ষমতা আসতে পারে। এবং পরিবেশ বুঝে নির্বাচন ঠিক আগ মুহূর্তে এমন একটা নাটকীয় পরিস্থিতি বিএনপি তৈরি করছে যাতে জয়যুক্ত হতে না পারে। তারেক রহমান ভুলেও, তার মুখে বোম মারলেও একবারও তিনি গণভোটে হায়ের পক্ষে বলেন না। আবার নজরুল ইসলাম খানের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছেন যে বিএনপি হায়ের পক্ষে। আবার মাঠে ময়দানে বিএনপির লোকজন না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। এখন গণভোটে না ভোট জয়যুক্ত করাতে তারেক, দিল্লি, ভারত, আওয়ামী লীগ এরা মিলে গভীর ষড়যন্ত্র করছে এবং সরাসরি ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেনাপ্রধানের ভূমিকা এখানে রহস্যজনক। এই খবর আপনারা অনেকে জানেন না দর্শক। পর্দার অন্তরালে এই খেলা এখন চলছে। এই খেলার অনেক কিছুই প্রকাশ হচ্ছে না, আমরা জানি, আপনারা জানেন না, আমি জানাচ্ছি। তবে দু একটা বিষয় প্রকাশ হচ্ছে। আমি প্রথমে যেটা বলেছি, গণভোটে যাতে জয়যুক্ত হতে না পারে, এই জন্যে দিল্লি, দ্যাট মিনস সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা এখানে সিরিয়াসলি কাজ করছে। বাংলাদেশের ডিপ স্টেটের একটা লার্জ পোর্শন তারা তাদের সাথে মিলে নানান মেকানিজম করছে। এখানে ডিপ স্টেট একটা অংশ ভারতের মাধ্যমে তারেক রহমানকে তথ্য দিচ্ছে যে রাজনীতির মোড় এই দিকে যাচ্ছে, জনমত এইটা, কারণ তারা একটা শক্তিশালী গোয়েন্দা সংস্থা। এইসব তথ্য যদি কোনো দল পায়, তাহলে খুব সহজে তারা পলিসি প্রণয়ন করতে পারে এই দুর্বলতাগুলো ওভারকাম করতে। বিএনপি এই কাজটা করছে, মানে ডিপ স্টেট হেল্প করছে বিএনপিকে তথ্য দিয়ে।
তো দর্শক, এবং মেজর হাফিজ স্পষ্ট ভাবে বলছেন যে এই গণভোট আমরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছি, আমরা হা ভোটের পক্ষে না, কিন্তু পক্ষে থাকতে বাধ্য হচ্ছে। আসলে তার পক্ষে না, কেন বাধ্য হচ্ছে? তারা না ভোট তো দিলেই হয়, এখানে তো বাধ্যর কিছু না, আসলে তারা না ভোটের পক্ষে। এখন এইটা বাধাগ্রস্ত করার জন্য তারেক রহমান নির্বাচন কমিশনের যেহেতু তার প্রভাব আছে, তারেক রহমান আসলে জাদুর মতো মুহূর্তের মধ্যে ছুটির দিনেও তিনি ভোটার আইডি কার্ড করে ফেলেন, যেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকার কথা যে এত লেটে যাব, আমি ভোটার হতে পারি কি পারি না বলা যায় না। কিন্তু না, যখন ভোটার হওয়ার কোনো সিস্টেম নাই তখন ভোটার কয়েক ঘন্টার মধ্যে ভোটার হয়ে তিনি প্রার্থী হয়ে গেলেন, এবং তার বিদেশি নাগরিকত্ব বা এগুলো নিয়ে কেউ কোনো নাড়াচাড়া দেওয়ার সাহস পায় না। সেই তারেক রহমান তার পকেটের যে কমিশন, পকেট কমিশন, নির্বাচন কমিশন, তাদেরকে দিয়ে একটা পরিপত্র জারি করিয়েছে, যেটা নিয়ে সমকালের রিপোর্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে বহুমুখী খেলা চলছে। ডক্টর ইউনূস ভার্সেস সেনাবাহিনীর একাংশ ভার্সেস ভারত ভার্সেস ইসি। সমকাল রিপোর্ট করেছে এইভাবে, হাবোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি, যেখানে এই সরকারের নীতিগত অবস্থান তার হাবোটের পক্ষে। এটা তো ভেরি সিম্পল, এই সরকারটাই তো হাবোটের সরকার, এই সরকারটাই তো জুলাই সরকার, এই সরকারটা তো এক্সিস্টিং সংবিধান অনুযায়ী একটা অবৈধ সরকার। এই সরকার তো কোনো নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকার না। অতএব এই সরকারের ভিত্তি হচ্ছে জুলাই, অতএব তারা জুলাই সনদ পাশ করানোর জন্য হাবোটের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেবেন, এটা তো ভেরি সিম্পল। বরং এখানে তো কিসের ভোট টোট ছাড়াই তো সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে পারত, কিন্তু পরবর্তীতে কেউ যেন এটা বাতিল করতে না পারে বা কোর্টের মাধ্যমে কোনো অঘটন ঘটাতে না পারে, এটার জন্য জাস্ট গণভোটের আয়োজন করা। জুলাই সনদ বাস্তবায়নে তো কোনো ভোট দরকার নেই, এটা তো এই সরকারের একদম মৌলিক দায়িত্ব, কিন্তু এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য গণভোটের আয়োজন করা। তো সেখানে নির্বাচন কমিশন কেন এর বিরোধিতা করবে যে সরকার বা সরকারের লোকজন হাবোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না? এতদিন তো বলে নাই, এতদিন তো সরকার প্রকাশ্যে, সরকারের সবাই একদম ডিসিরা সরাসরি হাবোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, মসজিদের খতিবদের ডেকে বলেছে যে আপনারা সবাই হাবোটের পক্ষে প্রচারণা চালান, শুধু গণভোটের না, হাবোটের পক্ষে প্রচারণা চালান। কিন্তু এখন নির্বাচনের কয়েকদিন আগে এসে নির্বাচন কমিশন বলছে যে না, দেখেন হাবোটের পক্ষে প্রচারণা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অবস্থান এখন মুখোমুখি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবে না। তারা যদি হা অথবা নায়ের পক্ষে প্রচার চালান, সেটা হবে দণ্ডনীয় অপরাধ। ঘটনা তো ঘটে গেছে উল্টোপাল্টা। এতদিন তো ডিসিরা সরাসরি হাবোটের পক্ষে বলেছেন, এখন বলছে এটা দণ্ডনীয় অপরাধ। তাহলে এখন কি হবে? সব কিন্তু এলোমেলো হয়ে গেছে। এটা অশনি সংঘ, ভেরি সিরিয়াস। এর মানে কি, এই ইসি 24-এর বিপ্লব ধারণ করে না, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে না, তারা এখন সুশীল, আওয়ামী স্ট্রাকচারে বিশ্বাস করে। এটা তারেক রহমান চাপ দিয়ে এটা করিয়েছেন। ইসি কিন্তু এতদিন কিছু বলেনি, এতদিন ডিসিরা প্রচারণা চালিয়েছে, ইসির চোখে বাজে নাই, এখন বেজেছে। অতএব গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার প্রিয় মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক সম্মান আমি করি। ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ্যতা ভিত্তিক বিচারে, দর্শনের ক্ষেত্রে, গ্রহণযোগ্যতার ক্ষেত্রে, মতবাদের ক্ষেত্রে আমার আদর্শ। ম্যানেজারিয়াল স্কিল টু রান এ কান্ট্রি, ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ 00। রাজনৈতিক ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তুমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইমাজিন করতে চাই, হি ইজ ডাবল অথবা 000। ব্যর্থতাও না। ওনার রাষ্ট্র পরিচালনায় উনি বলেছেন যে ভাই আমি সরকার পরিচালনা আমি করি নাই। ওনাকে এখন এই কথার জন্য আমি ওনাকে দোষও দিতে পারি না, একটা কথা আছে না, তুলতেও পারি না, বমি করে ছড়িয়েও দিতে পারি না। এ কথা তো সত্য যে ওনার চেয়ে যোগ্য মানুষ এই মুহূর্তে বাংলাদেশে নাই। এ কথাও তো সত্য ওনার চেয়ে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর দ্বিতীয়টা বাংলাদেশে নাই। এই দুইটাই তো সত্য। মনে সৎ এবং ভালো মানুষ, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আমার গাব গাছ দরকার নাই, তার কলা গাছ দরকার নাই, কিন্তু সৎ মানুষের দরকার আছে, যোগ্য মানুষের দরকার আছে। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার চেয়ে আগে সমর্থন কেউ করে নাই, আমি তাকে সমর্থন করেছি।
স্টেট ডিপার্টমেন্টে আমি তার সমর্থন দিয়ে বহু জায়গায় আমি দৌড়াদৌড়ি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কানেকশন কি আমার আছে? ধারে কাছেও নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই রিচ, ধারে কাছেও কি আমার অবস্থান আছে? চিরপুটি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার যোগ্যতায় সে ওখানে গিয়েছে। এখন মজা এবং বিরক্তির কথা এবং কোটি মানুষের দুর্ভাগ্য, জেনারেল ওয়াকারের মতো মিড ফরেস্ট উনি ফেল করেছে। বাংলাদেশ ওনার নামে শুধু উনি প্রধান উপদেষ্টা, কিন্তু বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ আনকির ছেলে ওয়াকারের হাতে। আপনারা আমাকে অনেকে বলেন না যে জেকব ভাই আপনি ওয়াকারকে খানকির ছেলে কি করে বলেন? তাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলেন, রাজাকার, আল বদর, আল শামস তারা নাকি বাংলাদেশের মহিলাদের নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিছে, বলেন না? পাকিস্তানি আমলে খেতাব দিত না বাংলাদেশিদের? কত খেতাব টেতাব দিত, বীর বাহাদুর, বাল বাহাদুর, কত বাহাদুর টাহাদুর খেতাব টেতাব দিত পাকিস্তানিরা। কেন দিত জানেন? যারা তাদের তাবেদারি করবে, যারা ক্ষমতাসীনদের তাবেদারি করবে তাদেরকে। অথচ বাংলাদেশ রক্ষী বাহিনী, জেআরবি, ডিএলএফ, ওই যে মুজিব বাহিনী, মুজিব শেখের, এরা কি কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল? যেমন ওই যে কিশোরগঞ্জের ফজলুর রহমান, এ কি মুক্তিযোদ্ধা ছিল? মুজিব বাহিনীর কাজ ছিল ভারতীয় কুত্তার বাচ্চা সেনাবাহিনীকে মাগি সাপ্লাই দেওয়া, জিনিসপত্র চুরি ডাকাতি করছে এগুলারে আগাইয়া দেওয়া। তাইলে আপনারা রাজাকার আর আলবদর আখ্যা দেওয়ার সময় শুধু পাকিস্তানিদের সাপোর্ট যারা করছে তাদেরকে রাজাকার আলবদর দিবেন, আর মুজিব বাহিনীর যারা ভারতীয় জেনারেল আর ভারতীয় মেজর আর ব্রিগেডিয়ারদের মাগি সাপ্লাই দিছে, জিনিসপত্র চুরিতে সহযোগিতা করছে, তাদের নাম কি দিবেন? তাদের কোনো নাম নাই কেন? যাদেরও তো একটা নাম হওয়া উচিত। এই কথাটা কেন আসছে? ওয়াকারের বাপ মা খান বাহাদুর পাইছে কাদের কাছ থেকে জানেন? ব্রিটিশদের কাছ থেকে। কারণ তাদেরকে মাগি সাপ্লাই দিছে, মুরগি সাপ্লাই দিছে। মাগি আর মুরগি সাপ্লাই দিয়ে যারা দেশদ্রোহিতা করছে সে তাদেরকেই খান বাহাদুর খেতাব দেওয়া হয়েছে। এই জন্য ওয়াকারকে আমি বলি খানকির পুত। আপনারা তারা রাজাকার বলেন না, সৌয়ার পুত বলেন, আর আমি বলি খানকির পুত। খান বাহাদুরের অর্থই হইতেছে মাদারচোদ রাজাকার, দেশদ্রোহী এবং শক্তির সাথে পা চাপতে গিয়ে নিজের বউ বান্দা দিছে, দাদি বান্দা দিছে, পুত্র বান্দা দিছে, বান্দা দিছে এই মাদারচোদ। অর্থাৎ এই মাদারচোদরা সেই দালাল হইয়া। এই জন্য তারে আমি খানকির পুত বলি। তো এখন ওয়াকার প্রথমে আসি, সে শারীরিকভাবে যোগ্য না, মানসিকভাবেও যোগ্য না, পেশাগতভাবে তার যোগ্যতার কথা আপনারা কি জানেন? সে ক্যাপ্টেন থেকে মেজর প্রমোশন এক্সামে ওইখানেই সে 2বার পরীক্ষা দিতে হয়েছে পাশ করতে, আপনারা জানেন? এই মাদারচোদ বিএসসি ওই যে কলেজে পড়ছে, লন্ডনে কিংস কলেজে লেখাপড়া করতে গেছে, আপনি কি জানেন ওখানে সে অ্যাডমিশন টেস্টে ফেল করছে? আপনারা কি জানেন? কেউ খোঁজ খবর নিছেন? স্টুডেন্ট শুধু ওই যে মোস্তাফিজের জামাই, ওই যে হাসিনা শেখের ফুফা হ্যাড জামাই, ওই বালের রেফারেন্স দিয়া এই খানকির পুতেরে পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে তাকে যে মেজর মীর জাফরের ভূমিকা পালন করে 2009 সালে, 2009 সাল থেকে 2021 সাল 22 সালের মধ্যে তারা লেফটেন্যান্ট জেনারেল বানাই ফেলাইছে। আপনারা বুঝেন? আপনাদেরকে আমি কথায় কথায় কখনো কখনো বলি, দর্শক শ্রোতা, আপনারা একটা জিনিসকে সুন্দরভাবে, এই জিনিসগুলোকে, এই দুর্নীতিগুলোকে, এই পরিতন্ত্রের এই
আমি যখন ব্যাখ্যা করতে চাই, পিকনিকের পোলাদের জন্য আমার কোনো ভালো শব্দ আমার মুখে আসে না, আমার মুখে আসে না। 2009 সালে যে খানকির পুত মেজর থাকাকালীন মীর জাফর ছিল, তাকে 1 বছরের ব্যবধানে ব্রিগেডিয়ার বানিয়ে 46 এর ব্রিগেড কমান্ডার বানানো হয়। আপনারা চিন্তা করতে পারেন, আপনারা চিন্তা করতে পারেন জেনারেল হাকিমকে রিপ্লেস করা হইলো এই খানকির পোলারে দিয়া। আজকের এই খানকির পোলা ভারতের মোদির সাথে কথা বলে, জয়শঙ্করের সাথে কথা বলে, রাজনাথ সিং এর সাথে কথা বলে, অথচ এরা কিন্তু ডক্টর ইউনূস আর খলিলের ধারে কাছেও যায় না। হ্যাঁ, এর সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিল তারা কমিউনিকেট করে ইউরোপ এবং আমেরিকার সাথে, হয় না। এখন আমরা হইছি ভারতের পেটে, সেখানে বৈশা এই মাদারবোর্ড সেনাপ্রধানের চেয়ারে বৈশা সে যদি রাজনাথ সিং এর সাথে কথা কয়, জয়শঙ্করের সাথে কথা কয়, অজিত দোভালের সাথে কথা কয়, মোদির সাথে কথা কয়, তাহলে হি ইজ পাওয়ারফুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা জীবনের ব্যর্থতা, আমি ওনার নোবেল পুরস্কারের জন্য ওনাকে 25 বার স্যালুট দেই, ওনার যোগ্যতাকে আমি 25 স্যালুট দেই, কিন্তু উনি ডক্টর মোহাম্মদ ইউনূস miserably to manage Walker and Minister of Defense. মন্ত্রণালয় মোহাম্মদ ইউনূসের ব্যস্ততা zero না। বাংলাদেশে কোনোদিন যদি সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইভালুয়েট করা হয়, সেক্ষেত্রে একটা কথা বলা হবে, ওনার নোবেলের সফলতা, ওনার গ্রামীণ ব্যাংকের সফলতা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, ইটস বিকাম জিরো due to his failure to reform বাংলাদেশ। উনি পারে নাই। এখন উনি বলবে বাংলাদেশের চোর শাসক, আরে বাট তুই চোর শাসক ওই দেশে আপনি জন্মাইছেন, ডক্টর ইউনূস স্যার, আপনি ওই দেশে জন্মাইছেন, ওই দেশের রাজনীতিবিদদের যে বেশ্যা, এটা কি আপনার অজানা? ওই দেশের আমিরা যে চোর, এটা কি আপনার অজানা? ওই দেশের জেনারেল যে খানকির পোলা, এটা কি আপনার অজানা? সবকিছু জানার পরে দেশে গিয়ে আপনি হিউম্যানিস্ট হইছেন, হিউম্যানিস্ট হয়ে লাভই স্যার। আপনারা হিউম্যানিস্ট হইতে কে বলছো এখানে? আপনি হিউম্যানিস্ট হইতে গেছেন, আপনি হিউম্যানিস্ট হইয়া 20 কোটি মানুষের জীবনে এইভাবে গুমাইখা দিলেন। আপনি নির্বাচন খেলতে গেছেন, আপনার চোখের সামনে নির্বাচন কমিশন বিকাম ছোট জগন্নাথ, এই পোলারা ওইখানে বৈশা সেই নাগরিকদের নমিনেশন দেয়, ঋণ খেলাপিদের নমিনেশন দেয়, অপরাধীদেরকে নমিনেশন দেয়, খুনিদেরকে নমিনেশন দেয়, বৈধতা দেয়। স্যার আপনি এটা তাকায় তাকায় দেখেন, খানকির পোলা ওয়াকার এগুলা তাকায় তাকায় দেখে। এখন এই কথা যদি আমি বলতে চাই যে খুব গালি দেয়, আপনাদেরকে কি আমি রবীন্দ্রসঙ্গীত গায়া বলবো? আপনারা এই দুর্নীতিগুলো করছেন এবং আমার দেশের মানুষের কপালে গুমা খেয়ে দিতেছেন। আমি তো এইভাবে বলবো আপনাদেরকে, আমি ভাই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার লোক না। আমি যদি আপনারা চুপ না দিন, আমি আপনাদের খানকির পোলা বলবো, মুখের মধ্যে আমি পেশাব করে দেবো।